চাঁদিপুর নামক শহরে মনিকা দেবী তার দুই ছেলে সমরেশ ও অলোকেশের সঙ্গে বসবাস করতেন। মনিকা দেবীর স্বামী বিধানবাবু মারা যাওয়ার পর তিনি খুবই কষ্টসৃষ্ট করে তার দুই ছেলেকে মানুষ করেন। তিনি খুবই হিসেবি মহিলা ছিলেন। সংসারের বাড়তি খরচ তিনি পছন্দ করতেন না। এদিকে তার বড় ছেলে সমরেশের বিয়ের বয়স হয়ে গিয়েছিল, তাই তিনি ঘটক লাগিয়ে বড় ছেলের জন্য একটি পাত্রীর খোঁজ পান। তাই তিনি তার দুই ছেলেকে নিয়ে পাত্রী দেখতে যান। পাত্রীর নাম রুবি। দেখতে মোটামুটি ভালোই ছিল। সবকিছু দেখে শুনে তিনি বলেন, পাত্রী তো আমার বেশ পছন্দ হয়েছে। তবে তুমি রান্না বান্না সব করতে পারো তো? আগে ওই কিছু কিছু রান্না পারি, তবে সবকিছু এখনো শিখে ওঠা হয়নি। বৌদি, তুমি কিছু পারো আর নাই পারো, রান্নাটা শিখে নিও। আমার দাদা আবার ভালো মন্দ খেতে একটু পছন্দ করে, তাই দাদার মন জয় করার জন্য তোমাকে রান্নাটা কিন্তু ভালো করে শিখে রাখতে হবে। হ্যাঁ। অলোকেশের কথা শুনে সবাই হাসতে থাকে। এমন সময় রুবির মা অনিতা দেবী বলেন, ও নিয়ে আপনারা একেবারে চিন্তা করবেন না। বিয়ের আগে আমি আমার মেয়েকে সবকিছুই শিখিয়ে পাঠাবো। এরপর রুবি এবং সমরেশের বিয়ে ঠিক হয়ে যায়। বিয়েতে 1 মাস বাকি ছিল। এই 1 মাসের মধ্যেই রুবিকে সমস্ত রকমের রান্নাবান্না শিখতে হবে, এই চিন্তায় সে অস্থির হয়ে যাচ্ছিল। এমনই একদিন তার বান্ধবী শিলা তার সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে আসে। সে রুবিকে মনমরা হয়ে বসে থাকতে দেখে বলে, আরে রুবি, 1 মাস পরে তোর বিয়ে, তুই এখন এরকম ঝিমিয়ে বসে আছিস? এই সময় শপিং করবি, বাজারে বেরোবি, কত আনন্দ হবে। এই সময়টিকে আর ফিরে আসবে? আরে শিলা, আনন্দ তো আমিও করতে চাই বল, কিন্তু এখন বিয়েটা আমার কাছে খুব চাপের বলেই মনে হচ্ছে। কেন রে, চাপের মনে হচ্ছে কেন? কি হয়েছে আমাকে পরিষ্কার করে বল। আমার শ্বশুর বাড়ির লোকজন আমাকে রান্না বান্না শিখতে বলেছে। এদিকে আমি তো তেমন কিছু রান্না করতেই পারি না। মা তো তাদেরকে বলেই দিল 1 মাসে আমাকে সব শিখিয়ে দেবে। এদিকে মা নিজের কাজ নিয়েই ব্যস্ত। আমি কিছু বলতে গেলে আমাকে বলে তুই নিজে শিখে নে। এখন তুই বল, আমি কিভাবে নিজে নিজে রান্না করা শিখবো? কেন, তুই ইউটিউব দেখে রান্না করা শিখতে পারিস তো? আমি অনেক চেষ্টা করেছিলাম রে, কিন্তু ওই ইউটিউবের রেসিপিগুলো আমার মাথা সব গুলিয়ে দেয়। এখন তো আমার শুধু কান্না পাচ্ছে। কি করে এই ঝামেলা থেকে মুক্তি পাবো কে জানে। দাঁড়া, তোকে কান্নাকাটি করতে হবে না। আমার কাছে একটা ভালো উপায় আছে। আমি যেখানে বিউটিশিয়ানের কোর্স করতে যাই তার পাশে একটা রান্নার কোচিং ক্লাস আছে। শুনেছি ওখানে ভালো ভালো রান্না শেখায়। তুই 1 মাসের জন্য ওখানে ভর্তি হয়ে যা, দেখবি ওরা হাত ধরে তোকে সব শিখিয়ে দেবে। এরপর রুবি শিলার কথা মতোই সেই কোচিং সেন্টারে রান্না শিখতে যায়। 1 সপ্তাহ কোচিং করে অনেক কিছুই শিখে ফেলে সে। এমনই একদিন তার মা অনিতা দেবী এসে বলে, এই রুবি, দেখ তোর শাশুড়ি মা ফোন করেছে, তোর সঙ্গে কথা বলতে চাইছেন। নে, ভালো করে কথা বলবি মা। রুবি অনিতা দেবীর কাছ থেকে ফোনটা নিয়ে কানে দেয়। হ্যালো বলার পর ফোনের ওপাশ থেকে তার শাশুড়ি মা মনিকা দেবী বলেন, আরে বৌমা, শুনলাম তুমি নাকি রান্না শেখার কোচিং ক্লাস নিচ্ছ। হ্যাঁ মা, আসলে আমি ভাবলাম বিয়ের পর আপনাদেরকে ভালো মন্দ রান্না করে খাওয়াবো, তাই কোচিং ক্লাস থেকে ভালো করে রান্নাটা শিখে নিচ্ছি। খুব ভালো করেছো মা। এখন তো আমরা তোমার হাতে রান্না খাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। তোমার ছোট দেওর তো দিনরাত তোমার কথাই বলে, কবে বৌদি আসবে আর বৌদির হাতে রান্না খাবো। হ্যাঁ মা, আর তো মাত্র কয়েকটা দিন, তারপর আমি আপনাদের কাছে চলে যাব। ফোন রেখে দিয়ে রুবি মনে মনে বলে, 1 মাসের মধ্যে আমি সব রান্না শিখে যাব। তখন আমার শ্বশুরবাড়ির লোকজনকে আমার হাতে সুস্বাদু খাবার খাইয়ে একেবারে চমকে দেব। এভাবেই দিন এগোতে থাকে। এদিকে রুবি যেমন নিত্য নতুন রান্না শিখছিল, অন্যদিকে অনেক স্বপ্ন নিয়ে তার শ্বশুরবাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। দেখতে দেখতে রুবি এবং সমরেশের বিয়ে হয়ে যায়। বিয়ের পরের দিন সে সকাল সকাল উঠে পড়ে। এত ভোরে উঠতে দেখে সমরেশ তাকে বলে, কি ব্যাপার রুবি, তুমি এত ভোর ভোরে উঠে পড়েছো? আজ আমার শ্বশুরবাড়িতে প্রথম রান্না, তাই আমি এই লিস্টটা বানিয়ে এনেছি। আজ এই লিস্ট অনুযায়ী আমি সমস্ত কিছু রান্না করব। তাই নাকি? তা কি কি রান্না করবে শুনি? লুচি, মটর পনির, চিলি চিকেন, টমেটোর রায়তা, এইসব। বাহ, আমার তো শুনেই খিদে পেয়ে যাচ্ছে। তাহলে তুমি যাও, রান্নাটা তাড়াতাড়ি শুরু করে দাও। এরপর রুবি রান্নাঘরে গিয়ে রান্নার জোগাড় করতে থাকে। ফ্রিজ খুলে সে রান্নার সরঞ্জাম বার করতে গিয়ে দেখে সেখানে টমেটো, আদা, কাঁচা লঙ্কা এসব কিছুই নেই। তখন সে তার শাশুড়ি মনিকা দেবীকে বলে, মা, ফ্রিজে তো কাঁচা লঙ্কা, টমেটো, আদা এসব কিছুই নেই, আমি কিভাবে রান্না করব? বৌমা, রান্না করতে যা যা লাগে সবকিছুই তো আছে। আসলে এখন টমেটো, আদা, কাঁচা লঙ্কা এগুলোর অনেক দাম তো, তাই এসব ছাড়াই আমরা রান্না করি। তুমিও ম্যানেজ করে রান্না করে নাও। কিন্তু মা, আমি যে রান্নাগুলো করব ভাবছি সেগুলো টমেটো ছাড়া তো হয় না। এই মুহূর্তে আমি কোথা থেকে এসব পাবো বলো তো? আসলে রান্না করতে জিনিসপত্র নয়, মনোযোগের দরকার হয়। তুমি ওসব ছাড়াই যা পারো রান্না করে নাও, আমরা খেয়ে নেব। এরপর রুবির আর কিছুই বলার ছিল না। সে মনমরা হয় বিনা টমেটো, আদা, কাঁচা লঙ্কা দিয়ে রান্নার সারে।
কিছুক্ষণ পর সে সবাইকে টেবিলে খেতে দেয়। খাবার মুখে দেওয়ার পরেই সমরেশ বলে, এটা কি রুবি, তুমি তো যখন রান্নাগুলোর নাম বলেছিলে তখন তো আমার খুব খিদে পেয়ে গেছিল, কিন্তু এখন তো খেয়ে দেখছি খাবারগুলো কোনো টেস্টই নেই। হ্যাঁ বৌদি, তুমি নাকি কোথায় থেকে রান্নার ট্রেনিং নিয়েছিলে? আমি তো ভেবেছিলাম তুমি প্রথম দিনে রেস্টুরেন্টের মতো রান্না করবে, কিন্তু এই খাবারগুলোতে একটুকু স্বাদই নেই। আসলে রান্নাঘরে রান্নার অর্ধেক জিনিসই ছিল না, আর আমি যে রেসিপিগুলো রান্না করবো ভেবেছিলাম সেগুলো টমেটো ছাড়া হয় না, আর টমেটো সেই রান্নাগুলোকে সুস্বাদু করে। টমেটো ছাড়া তাই এগুলো এরকমই লাগছে। এটা কোনো কথা নেই বৌমা, টমেটো ছাড়াও ভালো ভালো রান্না করা যায়। ছাড়ো, কালকে তুমি ভালো করে অন্য কোনো সবজি রান্না করে দিও। এইসব কথা শুনে রুবির মন খুবই খারাপ হয়ে যায়। আসলে সে ভেবে এসেছিল যে তার হাতে সুস্বাদু রান্নার খেয়ে তার শ্বশুরবাড়ির লোকজন খুব নাম করবে, কিন্তু পুরো উল্টো হয়ে গেল। পরের দিন সকালে অলোকেশ বাজারের জন্য বেরোচ্ছিল। এমনই সময় রুবি তার কাছে গিয়ে বলে, ভাই তুমি বাজারে যাচ্ছ? বাজার থেকে তাজা 1 কেজি টমেটো আনবে তো। ঠিক আছে বৌদি, আমি আনবো। এই বলে সে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর অলোকেশ বাজার থেকে ফিরে আসে। রুবি বাজারের ব্যাগ হাতে নিয়ে দেখে তাতে টমেটো নেই। তখন সে অলোকেশকে জিজ্ঞাসা করে, আরে ভাই, এতে তো টমেটোই নেই, তুমি টমেটো আনোনি? বৌদি, বাজারে টমেটো 200 টাকা কেজি, আর তো মা আমাকে 200 টাকা দিয়েছিল বাজার করার জন্য। মাছ, আলু, সবজি এসব কিনতেই তো সব টাকা খরচা হয়ে গেছে। কিন্তু আমি টমেটো ছাড়া কি করে রান্না করব? টমেটো ছাড়া রান্না তো একটু সুস্বাদু হবে না। আমার তো খাবার দাবারে কোনো বাজ বিচার নেই, যা দেবে তাই খেয়ে নেব। বৌমা, তুমি পেঁয়াজ রসুন এসব দিয়ে রান্না করে নাও, আমরা খেয়ে নেব। রুবি আবার হতাশ হয় এবং রান্নাঘরে এসে যা কিছু ছিল তা দিয়েই রান্না করে। রান্না হওয়ার পর সবাই সেই রান্না খেতে বসে এবং আগের দিনের মতোই খাবার খেয়ে রুবির রান্নার খুঁত বার করে। এসব শুনে রুবি মনে মনে বলে, এরা এদিকে অর্ধেক জিনিস কিনে আনবে না, আর খাবারের সময় সুস্বাদু খাবারও চাই। এটাও কি কোনোভাবে সম্ভব নাকি? পরের দিন রুবি সকাল সকাল সবার ঘুম থেকে ওঠার আগেই বাজারে যায় এবং টমেটো, কাঁচা লঙ্কা, আদা কিনে লুকিয়ে বাড়ি ফেরে। এরপর সে সবকিছু দিয়ে সুন্দর করে বাটার চিকেন রান্না করে। সেদিন রুবির হাতে রান্না খেয়ে সবাই অবাক হয়ে যায় এবং বলে, আরে বাহ রুবি, আজকে রান্নাটা দারুণ হয়েছে। হ্যাঁ বৌদি, একেবারে পুরো 5 স্টার হোটেলের মতো রান্না হয়েছে। তোমাকে তো এর জন্য উপহার দেওয়া উচিত। দেখলে বৌমা, আমি বলেছিলাম না, মন দিয়ে রান্না করলে সবই ভালো হবে। আজ কি করে তাহলে এত সুন্দর রান্না হলো বলো? আসলে মা, আমি আজকে সকালে বাজারে গিয়েছিলাম। বাজার থেকে 200 টাকা দামি আদা, টমেটো, কাঁচা লঙ্কা সব কিনে নিয়ে এসেছি। এসব দিয়ে তরকারির এত টেস্ট হয়েছে। রুবির মুখে কথা শুনে তাদের সবার মুখ শুকনো হয়ে যায়। তখন মনিকা দেবী বলেন, বৌমা, তুমি এত টাকা খরচ করে এই কটা মাত্র জিনিস কিনে এনেছো? সে কি, এভাবে খরচা করতে থাকলে তো আমরা দুদিনে ভিখারি হয়ে যাব। এক কাজ করো, তুমি আগে যেমন তরকারি বানাচ্ছিলে সেরকমই বানাও, আমরা তোমার খাবারে খুদ বার করবো না। হ্যাঁ বৌমা, আগে 2 দিন খাবার খুব ভালো হয়েছিল, আমরা ওই রকমই খেয়ে নেব। এরপর থেকে রুবি আগের মতোই মাঝে মাঝে বিনা টমেটোর তরকারি রান্না করত, কিন্তু এখন আর তার শ্বশুরবাড়ির লোকজন তার খাবারে খুঁত বের করতো না, কারণ তারা বুঝতে পারে যে রুবির হাতের রান্না খুবই ভালো। জিনিসপত্র না থাকায় স্বাদের হেরফের হয়। এরপর রুবিও সুখে শান্তিতে ও বিনা ঝামেলায় ঘর সংসার করতে থাকে। সন্ধ্যা দেবী ও গোবিন্দবাবু তাদের 3 ছেলেকে নিয়ে মুকুন্দপুর নামক গ্রামে বাস করতেন। গোবিন্দবাবু বড় একজন ব্যবসায়ী ছিলেন। ওনার ফার্নিচারের ব্যবসা। এখন 3 ছেলে মিলে বাবার ব্যবসা দেখাশোনা করেন। সন্ধ্যা দেবী সংসারে একা হওয়ার জন্য 3 ছেলের বিয়ে ঠিক করে ফেলেন। বড় ছেলে আগে থেকেই পাশের গ্রামের রায়বাবুর একমাত্র মেয়ে রিম্পাকে পছন্দ করে রাখেন, আর 2 ছেলেকে সন্ধ্যা দেবী দূর গ্রামের 2 গরিব বাবার মেয়ে নিশা ও শ্রীলেখাকে পছন্দ করেন। আজ আমার গায়ে হলুদ। রায়বাবুর একমাত্র মেয়ে আমি। আমার বিয়ে খুব জাঁকজমক করে হবে। আমি গ্রামের ধনী বাবার একমাত্র মেয়ে, তাই সবাই আমার গায়ে হলুদের দিনে হলুদ রঙের একই লেহেঙ্গা পরবে। বাবা, তুমি সবার জন্য একই লেহেঙ্গা অর্ডার করে দাও, এখন ফ্যাশন, সবাই একই পরবে। রিম্পার কথা মতো রায়বাবু সবার জন্য হলুদ রঙের লেহেঙ্গার আয়োজন করেন। সবাইকে একই রঙে বেশ ভালোই লাগছিল দেখতে। গায়ে হলুদের পর্ব শেষ, এবার বিয়ের পিঁড়িতে বসার সময় এসেছে। রিম্পা তার বাবাকে বলে, বাবা, আমার সাজের জন্য যে পার্লারের মেয়েকে বলা হয়েছে সে যেন খুব ধনী ও মডার্ন হয়, তবেই তো আমার মেকআপ ধনী লোকেদের মতো করতে পারবে, নয়তো আমাকে গরিব মেয়েদের মতো যাতা মেকআপ করে দেবে। আমার কিন্তু তখন মাথা গরম হয়ে যাবে। গরিবদের ন্যাকামো একদম আমার সহ্য হয় না। রিম্পা ধনী ব্যক্তির মেয়ে বলে সবসময় মনে মনে খুব অহংকার ছিল।
তার অহংকার সবসময় সব জায়গাতেই দেখানোর চেষ্টা করত। এরপর বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে গেলে শাশুড়ি সন্ধ্যা দেবী 3 বউকে একসঙ্গে বরণ করতে আসে। তখন সন্ধ্যা দেবী বলেন, ভগবান, তুমি আমার 3 লক্ষ্মীকে একসঙ্গে সংসারে পাঠিয়েছো। আমার 3 লক্ষ্মী যেন আমার সংসারকে সুখে শান্তিতে ভরিয়ে দেয়। উফ, শাশুড়ি মা কি করছেন? তাড়াতাড়ি করুন, আমার খুব গরম লাগছে। এই ভারী কাপড় পরে আমি আর দাঁড়াতে পারছি না। চটপট বরণ করুন আর আমাকে ঘরে যেতে দিন। আগে আমি আমার রিম্পা বৌমাকে বরণ করব, কারণ রিম্পা হচ্ছে আমার বড় বৌমা। আর নিশা শিলেখা, এই হলো তোমাদের বড় যা। তোমরা হলে কি রিম্পার ছোট যা। এসো রিম্পা, ঘরটি উল্টে ঘরে এসো। নিশা শিলেখা, তোমরাও ঘরটি উল্টে দুজনে ঘরে এসো। রিম্পা ধনী, অহংকারী এবং মডার্ন, তাই রিম্পা তার শ্বশুর শাশুড়িকে প্রণাম না করে গড়গড় করে নিজের ঘরে ঢুকে যায়। আর মেজ বৌমা ও ছোট বৌমা গরিব ঘরের মেয়ে হওয়ায় তাদের মধ্যে অনেক সামাজিকতা ছিল, তাই তারা দুজনে শ্বশুর শাশুড়িকে প্রণাম করে তবে ঘরের মধ্যে প্রবেশ করে। ওহ, এই শর্ট নাইট ড্রেসটা পরতে তবে আমার আরাম হলো। ভারী লেহেঙ্গা পরে এই গরমেতে তো আমি মরেই যাচ্ছিলাম। রিম্পা তখন এ কথাই বলছিল, ঠিক তখনই রাকেশ সেখানে আসে এবং বলে, ওহো, আমার বউ এত সুন্দরী, কি হট লাগছে। তাই জন্যই ভাবছি আমার কেন এত গরম হচ্ছে। ও তাই বুঝি? নাকি আমাকে দেখে এমনি এমনি আদিক্ষেতা করছো? আর আমি এমনিতেই হট, আমাকে কেনই বা হট লাগবে না? আমি কি তোমার ওই 2 ভাইয়ের গরিব বউদের মতো নাকি? তাদের দুজনের কথা শেষ হতে না হতে সন্ধ্যা দেবী দরজায় নক না করেই হঠাৎ ঘরে ঢুকে পড়েন। এরপর রাকেশ বলে, মা, তুমি এখানে এখন? না, এই তোদের জন্য জল দিয়ে গেলাম, যদি প্রয়োজন হয় তাই। এখনো কি এরকম মূর্খ কেউ আছে? ঘরে নতুন বিয়ে করা বউ ছেলে রয়েছে, নক না করেই ঢুকে পড়লেন? ননসেন্স কোথাকার। ওসব কথা বাদ দাও, তুমি দরজা না দিয়ে নাইট ড্রেস পরে আছো, আর মায়ের এতে কি দোষ? পরের দিন সকাল সকাল নিশা ও শ্রীলেখা ভয়ে সব কাজ সেরে ফেলে। রিম্পা একটু বেলা করে উঠে রান্নাঘরের দিকে আসলে নিশা ও শ্রীলেখা বলে, দিদি তুমি উঠে পড়েছো? ভালোই হয়েছে, আমরা এদিকে সব কাজ করে নিয়েছি। ঝাড়ু দেওয়া, মোছামুছি সবই করে নিয়েছি, সবই প্রায় শেষ। দিদি, আমাদের আজ নতুন বউ হওয়ার কারণে প্রথম রান্না করে সবাইকে খাওয়াতে হবে। এসো দিদি, আমরা 3 জন মিলে আজকের প্রথম বউ ভাতের রান্নাটি সেরে ফেলি। তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? আমি এই গরমে রান্নাঘরে যাব? তোমরা থাকতে আমি রান্না করব কেন? তোমরা আমার ছোট যা, যা সব কাজ তোমরাই করবে। আমি বড়, তাই আমি যা বলবো তাই তোমরা শুনবে। রিম্পা রান্নাঘরের ফ্রিজ থেকে ঠান্ডা জিনিস বের করে আবার নিজের বেডরুমে চলে যায়। এদিকে নিশা ও শ্রীলেখা দুজনে মিলে রান্নাঘরের সমস্ত রান্নাবান্নার কাজ করে ফেলে। এরপর সন্ধ্যা দেবী বলেন, আমার 3 লক্ষ্মী বৌমারা কোথায় গেলে? কই তোমাদের রান্না হলো? আমরা সবাই বসে আছি খাবো বলে, আর ছেলেরা সব অফিসে বেরোবে। বড় বৌমা কোথায়? দেখতে পাচ্ছি না তো। আজ তো 3 জনেরই রান্না করার কথা। মা, আমরা দিদিকে বলেছি, কিন্তু দিদি এই গরমে রান্না করতে পারবে না, তাই সে নিজের ঘরে আছে। চলুন মা, আমরা টেবিলে খাবার নিয়ে গিয়ে সবাইকে খাইয়ে দিচ্ছি। আপনাকে ওসব ভাবতে হবে না, আপনি বসে নাস্তা করবেন, চলুন। 2 সামাজিক বউয়ের কথা শুনে সন্ধ্যা দেবী এবং গোবিন্দবাবুর মন প্রাণ জুড়ে যায়। ওদিকে রিম্পার ব্যবহার দেখে তার শ্বশুর শাশুড়ি খুবই রেগে যায়। নাস্তা রেডি হয়ে গেছে, আমার খুব খিদে পেয়েছে, আমি এবার খেতে বসে যাচ্ছি। এই বলে নিজের প্লেটটা নিয়ে খাবার তুলে খেতে যাবে কি তখনই সন্ধ্যা দেবী বলেন, এ কি করছো? আগে তোমার শ্বশুর মশাই আর আমার 3 ছেলের পাতে বেড়ে দাও, তারপর না হয় তুমি খাবে। তুমি কি এসবের কিছুই জানো না? আগে বড়দের খেতে হয়। হোয়াট? এখনো এই কালচার মানুষ বিশ্বাস করে? যার খিদে পাবে সেই খাবে, আগে বড়রা খাবে, ছেলেরা খাবে, এসবের কি মানে? টেবিলের সামনে খাবার আছে, সবাই তুলে নিয়ে খাবে। এখন মডার্ন যুগ, কেউ কাউকে তুলে দিতেও লাগে না, এখন যে যার নিজে নিজে তুলে নিয়ে খায়। ওহ গড! রিম্পার কথা শুনে তার 2 যা নিশা ও শ্রীলেখা বলে, দিদি আগে গুরুজনদেরকে খেতে হয়, তারপর আমরা 3 জনে একসঙ্গে খাবো। হ্যাঁ দিদি, আর এটাই নিয়ম। নতুন বউদের জন্য অনেক নিয়ম থাকে, সেগুলো পালন করতে হয়। তোমরা সব মূর্খ, কিছুই জানো না, তাই এইসব কথা বলছো। আমি এসবে বিশ্বাস করি না। আসলে এর আগে কখনোই ডাইনিং টেবিলে খাওয়া দেখোনি তো, তাই এইসব কথা বলছো। এভাবেই সবাইকে অপমান করে রিম্পা আগে খেয়ে উঠে চলে যায়।
কারোরই কোনো কথা শোনে না। এভাবেই দেখতে দেখতে সময় অতিবাহিত হতে থাকে। এমনই একদিন 3 বৌমা শ্বশুর শাশুড়িকে একটি খুশির খবর দেয়। মা, আমি প্রেগনেন্ট। এখন থেকে আমাকে একদম রেস্টে থাকতে হবে এবং আমার শরীরের আরো যত্ন নিতে হবে, না হলে আমার শরীর ভেঙে যাবে আর আমার বাচ্চারও। মা, আমিও প্রেগনেন্ট। আপনারা নাতি নাতনির মুখ দেখতে চলেছেন। হ্যাঁ মা, আপনারা ঠাকুমা ঠাকুরদা হতে চলেছেন। আমিও প্রেগনেন্ট। দেখলে, শুনলে তো, 3টে বৌমাই খুশির খবর দিয়েছে। আমার খুব খুশি হচ্ছে। মা, তোমরা এবার থেকে নিজেদের খেয়াল রাখবে, কেমন? অনেকদিন পর আমাদের ঘরে বাচ্চার কোলাহল শুনতে পাবো। আমি যে কি খুশি। এখন তাছাড়া বয়স হয়েছে, শুধু শুধু বাড়িতে বসে থাকতে আর ভালো লাগে না। এবার নাতি নাতিদের সঙ্গে খেলবো। ভাবতেই কি মজা লাগছে। 3 বৌমাকেই বলছি, সাবধানে থাকতে হবে এই অবস্থায়। নিজেদের খেয়াল রাখতে হবে। টাইমে টাইমে ঠিকঠাক খাওয়া দাওয়া করবে, বাচ্চা যেন হেলদি হয়। ঠিক আছে শাশুড়ি মা, এখন আসছি। আমার প্রথম বেবি বাম্পের ফটো তুলে ইনস্টাগ্রামে দেব। ছি ছি, এ কি বৌমা, এই সময় আবার কেউ ফটো তোলে, তাও আবার পেটের? সন্ধ্যা দেবী বারণ করা সত্ত্বেও রিম্পা একটিও কথা শোনে না। সে তার শাশুড়ির কথায় কোনো গুরুত্ব না দিয়েই নিজের বেডরুমে ছবি তুলতে চলে যায়। এরপর সন্ধ্যা দেবী বলেন, হায় ভগবান, এই মেয়েকে নিয়ে কি করব? ও তো কোনো কথাই শুনছে না। নিজের মাথায় যেটা ঢুকছে সেটাই করছে, কারোর কোনো যুক্তিও নিচ্ছে না। এই অবস্থায় কেউ আবার ছবি তুলে পোস্ট করে? কি জানি বাপু, পাপের জন্মে শুনিনি। এভাবেই মাসের পর মাস পার হতে থাকে। দেখতে দেখতে 7 মাস হয়ে যায়। এরপর স্বাদ খাওয়ার পর্ব এলে সন্ধ্যা দেবী বলেন, বৌমারা, তোমাদের 3জনকেই বলছি, স্বাদ খাওয়ার একটা নিয়ম আছে। তোমাদের জন্য কিছু নতুন কাপড় চোপড় গয়নাগাটি নিয়ে এসেছি। এগুলো পরে ভালো করে সেজেগুজে তোমরা স্বাদ খেতে বসবে, কেমন? স্বাদ? সেটা আবার কি? এখন এসব চলে? এখন বেবি বাম্পের ফটোশুটের যুগ। এখন কেউ স্বাদ খায় না। এসব গেঁয়ো চাল আমি করতে পারবো না। আমি আমার বেবি বাম্পের ফটোশুট করব। মা অনেক আশা নিয়ে আমাদের জন্য জামা কাপড়গুলো কিনে নিয়ে এসেছে। এগুলো পরেই বসতে হবে দিদি, এটাই নিয়ম। মা আমাদের জন্য কত খুশি করে এসবের আয়োজন করেছে। আমরা 3জনে যদি একসঙ্গে বসি তাহলে খুবই ভালো লাগবে। এতে সবাই ভালো বলবে। অত শত বুঝি না বাপু, তোমাদের ভালো লাগে তোমরা করো, আমি এসব করব না। আমরা বেবি বাম্পের ট্যাটু বানিয়ে ফটোশুট করব। এই মেয়ের মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। কি বলছে? এই সবাই পেটেতে কেমিক্যাল লাগালে অসুবিধা হবে। কি জ্বালাই পড়লাম আমি। এই মেয়েকে নিয়ে আর পারি না। রিম্পা কোনো কথা না শুনে ট্যাটুওয়ালাকে বাড়িতে আনায়। বাড়িতে ট্যাটু বানিয়ে তার স্বামীর সঙ্গে ফটোশুট করে। তার ফটোশুট সারাদিন চলতে থাকে। আর এদিকে তার 2 জা হাতে মেহেন্দি পরে লেহেঙ্গা পরে সেজেগুজে সিংহাসনে বসে। প্রতিবেশী কাকিমারা সবাই এসে রিম্পার কাণ্ড কারখানা দেখে সমালোচনা করতে থাকে। এমন একটি প্রতিবেশী বলে, হে ঈশ্বর, এ কি জামানা এলো! এখন তো দেখছি লজ্জা বলে কিছুই নেই মেয়েদের। এই অবস্থায় কেউ পেট বের করে আবার এমন ছবি তোলে, তাও আবার পেটে কি সব এঁকেছে কি জানি বাবা। ছি 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 ছি, এসব দেখতে কি সন্ধ্যা দেবী এখানে ডেকেছেন আমাদেরকে? রিম্পার কারোর কোনো কথাতেই কোনো যায় আসে না। সে শুধু ফটোশুট করতে থাকে। এমন সময় হঠাৎ ট্যাটু করায় তার পেটের মধ্যে ইনফেকশন হয়ে র্যাশ বেরিয়ে পড়ে এবং অস্বস্তিতে ছটফট করতে থাকে। রিম্পা, কি হয়েছে তোমার? তুমি এরকম ছটপট করছো কেন? মা, মনে হচ্ছে রিম্পার খুব শরীর খারাপ করেছে। বারবার মানা করা সত্ত্বেও আমার কোনো কথাই শোনেনি এই মেয়ে। এবার দেখলে তো কি কাণ্ডটা হলো। দিদি, তুমি চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। ঈশ্বরকে ডাকো। মা তোমাকে কত করে মানা করলো, তাও তুমি মায়ের একটাও কথা শুনলে না। আমি চুলকানিতে ছটফট করছি। তুমি এখন এসব কথা বলো না, আমার খুব ভয় করছে। আমার বেবি ঠিক আছে তো? তাড়াতাড়ি কিছু একটা করো তোমরা। তাড়াতাড়ি এই হলুদ চন্দনের প্রলেপটা লাগিয়ে দিলে একটু পরেই আরাম পাবে। দেখবে সব ঠিক হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে রিম্পা স্বস্তি পায় এবং আর ভয়ের কোনোই কারণ থাকে না। রিম্পা তার ভুল বুঝতে পারে আর মনে মনে অনুতপ্ত হয়। ঠিকই তো, সবাই আমাকে মানা করেছিল। আমার নিজের দোষেই এটা হয়েছে। আমার মনে খুব অহংকার। আমি নিজে যা জানি সেটাই করি, কারোর কোনো কথাতেই কান দিই না। তার কয়েকদিন পর 3জনে সুন্দর সুস্থ সবল বাচ্চার জন্ম দেয়। সবাই খুব খুশি হয়ে যায় এবং 3জনে মিলেমিশে একসঙ্গে বোনের মতো থাকতে শুরু করে।